আসসালামু আলাইকুম। বেসিক ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে দেখেছিলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের 1 থেকে 19 নং প্রশ্ন পর্যন্ত সমাধান। আজকে আমরা দেখব বোর্ড পরীক্ষার যে সকল প্রশ্নগুলো এসেছিল সে প্রশ্নগুলোর 20 নং থেকে সমাধান। তোমরা যদি আমার এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখো তাহলে কিন্তু বোর্ড পরীক্ষায় 25 থেকে 25টি এমসিকিউ তুমি সঠিক করতে পারবে। 20 নং প্রশ্নে বলা রয়েছে কোন বস্তুর উপর লব্ধি বল শূন্য হলে তাহলে কি ঘটবে। তাহলে কোনো বস্তুর উপর যদি লব্ধি বল শূন্য হয়, আমরা জানি যে লব্ধি বল F সমান কিন্তু হচ্ছে ma, অর্থাৎ নিট বল সামেশন F সমান ma। এটা যদি শূন্য হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি ma। এখানে দেখতে পাচ্ছি ভর শূন্য হতে পারে না, যেহেতু ভর শূন্য হতে পারে না তাহলে ত্বরণ শূন্য। তার মানে কোনো বস্তুর উপর লব্ধি বল যদি শূন্য হয় বস্তুটি ত্বরণ শূন্য হবে, আর ত্বরণ যদি শূন্য থাকে তাহলে বস্তুটি কিন্তু সমবেগে চলে। ত্বরণ যদি শূন্য থাকে তখন বস্তুটি কিন্তু সমবেগে চলে। এটি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর সমত্বরণে চলে, যেহেতু এক্ষেত্রে ত্বরণের মান শূন্য, সুতরাং সমত্বরণে চলার কোনো প্রশ্নই আসে না, ত্বরণের মান শূন্য হবে, এজন্য এটি সঠিক নয়। তারপর গতিশক্তি শক্তির পরিবর্তন হয় না। আমরা যদি দেখি যে গতিশক্তির পরিবর্তন হয় না, যেহেতু বস্তুটি সমবেগে চলে, যেহেতু তার বেগ বৃদ্ধি পায় না, এই জন্য গতিশক্তির কোনো পরিবর্তন হবে না, এটি কিন্তু হচ্ছে সঠিক। সুতরাং 1 এবং 3 কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ খ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন 21 নং প্রশ্নে বলা রয়েছে 0.1 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 1 নিউটন বল 1 সেকেন্ড ধরে ক্রিয়া করে বস্তুটির ত্বরণ কত। আমরা জানি যে F সমান হচ্ছে ma, এটা কিন্তু আমরা জানি। তাহলে a সমান আমরা লিখতে পারি F বাই m। এক্ষেত্রে F এর মান দেওয়া হচ্ছে 1 নিউটন এবং m এর মান দেওয়া হচ্ছে 0.1। এটাকে যদি আমরা ভাগ দেই 1 ভাগ 0.1, এটাকে ভাগ দিলে আমরা পাবো 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 10 মিটার পার, যেহেতু এক্ষেত্রে ত্বরণ, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। সুতরাং এই ঘ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন 22 বলা রয়েছে প্রযুক্ত বল অপসারিত হলে গতিশীল বস্তুটির পরিণতি কি হবে। প্রযুক্ত বল যদি অপসারিত করা হয়, অর্থাৎ প্রযুক্ত বল যদি অপসারিত করা হয় তাহলে গতিশীল বস্তুটি কি পরিণত হবে। সেটি থেমে যাবে, নাকি সমত্বরণে চলবে, নাকি সমমন্দনে চলবে, নাকি সমবেগে চলবে। আমরা মনে রাখবো প্রযুক্ত বল কোনো বস্তুর উপর অপসারিত করা হলে বস্তুটি যে বেগে থাকবে সে বেগেই, অর্থাৎ সমবেগে চলবে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমাদের কাছে মনে হতে পারে যে বস্তুটি তো একসময় থেমে যাওয়ার কথা, এখানে আসলে ঘর্ষণ বল আমাদের উপেক্ষা করতে হবে। ঘর্ষণ বল যদি না থাকে তাহলে বস্তুটি সমবেগে চলবে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন 23 নং প্রশ্নে বলা রয়েছে 10 গ্রাম বড় একটি বল 100 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে একটি উলম্ব দেয়ালে অনুভূমিকভাবে আঘাত করে একই বেগে ফিরে গেল, দেয়াল কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত। দেখো এক্ষেত্রে প্রতিটি এককে আমাদের সিজিএস এককে দিয়ে দিছে, অর্থাৎ সিজিএস এই এককে দিয়ে দিছে, এই জন্য আমাদের উত্তরটি সিজিএস এককে বের করতে হবে। এখানে আমাদের চেয়েছে বলের ঘাত কত। বলের ঘাত যেহেতু আমাদের চেয়েছে, এই জন্য আমরা এই বলের ঘাত অঙ্কটি করার জন্য, যেহেতু এখানে বলছে যে দেয়াল কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত, তোমাদের মনে রাখতে হবে যে বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। ভরবেগের পরিবর্তন হচ্ছে আমাদের, আমরা যদি দেখি শেষ ভরবেগ হচ্ছে এমবি মাইনাস হচ্ছে আদি ভরবেগ হচ্ছে মাইনাস এমইউ। কেননা শেষ ভরবেগ যদি এমবি হয়ে থাকে তাহলে আদি ভরবেগ কিন্তু শেষ ভরবেগের উল্টো দিকে, এই জন্য হচ্ছে কিন্তু মাইনাস এমইউ। তাহলে এক্ষেত্রে, আর যেহেতু এখানে সমান বেগে একই বেগের কথা বলছে, তাহলে এখানে আবার কিন্তু হবে এমবি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এমবি প্লাস এমবি সমান লিখতে পারবো 2mb। এটাকে কিন্তু আমরা 2mb লিখতে পারবো। ব্যাপারটি আমি ক্লিয়ার করে আবারও বলছি, এখানে যেহেতু বলটি একটি দেয়ালে আঘাতপ্রাপ্ত হয়ে ফেরত এসেছে, এই জন্য আমরা এই বলের ঘাত যদি বের করি, বা বলের ঘাত সমান হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন, এটা আমরা জানি বলের ঘাত হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন সমান। তাহলে শেষ ভরবেগ ছিল এমবি এবং আদি ভরবেগ কিন্তু ওই একই বেগে যেহেতু ফেরত আসে, শেষ ভরবেগ যেটা আদি ভরবেগ ওইটাই, কিন্তু শেষ ভরবেগ যেদিকে আদি ভরবেগ কিন্তু তার উল্টো দিকে। এই জন্য হচ্ছে কি, আদি ভরবেগ যদি এইদিকে হয়ে থাকে তাহলে শেষ ভরবেগ হচ্ছে এইদিকে। তাহলে আমরা শেষ ভরবেগ যদি এমবি হয়ে থাকে তাহলে এখান থেকে আমাদের আদি ভরবেগটাকে আমাদের বাদ দিতে হবে। আদি ভরবেগ কিন্তু এমবি এর উল্টো, এই জন্য মাইনাস। তাহলে আমরা লিখবো শেষ ভরবেগ থেকে মাইনাস আদি ভরবেগের সামনে মাইনাস দিতে হবে, কেননা আদি ভরবেগ হচ্ছে শেষ ভরবেগের উল্টো, এই জন্য মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 2mb হবে। এক্ষেত্রে যদি আমরা দেখি 2
এম এর মান হচ্ছে আমাদের 10 গ্রাম, আর ব্যাগ যদি দেখি ব্যাগ ছিল 100। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আমরা পাবো 2000 ডাইন সেকেন্ড, অর্থাৎ ডাইন সেকেন্ড পাবো, এই যে 2000 ডাইন সেকেন্ড। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ঘ নাম্বার যে অপশন রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর দেখবো প্রশ্ন 24 নং প্রশ্নে বলা রয়েছে একটি বস্তুর উপর 6000 নিউটন বল 1 মিনিট ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন কত? আমরা জানি যে ভরবেগের পরিবর্তন বলের ঘাতের সমান, অর্থাৎ আমরা এটা জানি যে mv মাইনাস mu এটি ভরবেগের পরিবর্তন, আর বলের ঘাত হচ্ছে বল এবং সময়ের গুণফল, এটা বলের ঘাত। এখন আমাদের চাইছে ভরবেগের পরিবর্তন কত, তাহলে এই ভরবেগের পরিবর্তন সমান আমরা জানি যে বলের ঘাত, এক্ষেত্রে বল দেওয়া আছে আমাদের 600, বল দেওয়া আছে আমাদের 600 এবং সময় দেওয়া রয়েছে আমাদের 1 মিনিট, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 600 কে 60 দ্বারা যদি গুণ দেই তাহলে আমরা পাবো 636 এবং 3টা শূন্য। এটাকে যদি পাওয়ারে নিয়ে আসি তাহলে আমরা পাবো 3.6 গুণন 10 টু দি পাওয়ার 4, এটা পাবো। তাহলে 3.6 গুণন 10 টু দি পাওয়ার 4 কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নং 25 নং প্রশ্ন বলা রয়েছে বলের ঘাত জে এর একক কোনটি? বলের ঘাতকে জে দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে নিউটন এস, অর্থাৎ নিউটন এবং সেকেন্ড। কেন সমান বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে, তাহলে বলের একক হচ্ছে নিউটন এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে এনএস হচ্ছে বলের ঘাতের একক, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 26 নং প্রশ্নে বলা রয়েছে বলের ঘাত দ্বারা বোঝায়, বলের ঘাত দ্বারা কি বোঝায়? বলের ঘাত দ্বারা টর্ক বোঝায়, নাকি জড়তা ভ্রামক বোঝায়, নাকি রৈখিক ভরবেগের পরিবর্তন, নাকি কৌণিক ভরবেগের পরিবর্তন? বলের ঘাত দ্বারা অবশ্যই রৈখিক ভরবেগের পরিবর্তন বোঝায়, কেননা আমরা জানি যে বলের ঘাত হচ্ছে এফ এবং টি, এটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাত হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, সুতরাং এটি কিন্তু রৈখিক ভরবেগ, অবশ্যই রৈখিক ভরবেগের পরিবর্তনই হচ্ছে বলের ঘাত, সুতরাং এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 27 নং প্রশ্নে বলা রয়েছে বলের ঘাতের একক ও নিম্নের কোন রাশির একক একই? আমরা জানি যে বলের ঘাতের একক এবং হচ্ছে বস্তুর ভরবেগের একক এই দুইটা কিন্তু সেম, সুতরাং আমরা বলতে পারি যে ভরবেগ, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 28 নং প্রশ্নে বলা রয়েছে বলের ঘাতের একক কি? আমরা জানি যে বলের ঘাতের একক হচ্ছে, বলের ঘাত হচ্ছে এফটি, তাহলে এই বলের একক নিউটন এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আবার সময়ের একক আরেকটি সেকেন্ড রয়েছে, আরেকটি সেকেন্ড যদি থেকে থাকে তাহলে আমরা পেলাম কেজি মিটার পার সেকেন্ড, এটা কিন্তু আমরা পেলাম। সুতরাং আমরা বলতে পারি যে বলের ঘাতের একক হচ্ছে এনএস অথবা কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই ঘ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর আমরা দেখব প্রশ্ন 29 নং প্রশ্নে বলা রয়েছে কোনটি বলের ঘাতের মাত্রা সমীকরণ? আমরা জানি যে বলের ঘাত হচ্ছে বল ও সময়ের গুণফল। এক্ষেত্রে আমরা জানি বলের ঘাতের মাত্রা সমীকরণ আর ভরবেগের মাত্রা সমীকরণ হচ্ছে একই। বলের মাত্রা ছিল আমাদের এম এল টি ইনভার্স 2, আর এক্ষেত্রে সময়ের মাত্রা ছিল টি। তাহলে এক্ষেত্রে যদি আমরা সূচকের নিয়মে আমরা লিখতে পারি এম এল টি ইনভার্স 1, সুতরাং আমরা দেখতে পাচ্ছি এম এল টি ইনভার্স 1 হচ্ছে ক নম্বর যে অপশন, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 30 নং প্রশ্নে বলা রয়েছে 4 নিউটন বল একটি বস্তুর উপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত? আমরা জানি যে ভরবেগের পরিবর্তন যদি চাই, ভরবেগের পরিবর্তন অর্থাৎ এমভি মাইনাস এমইউ, এটি কিন্তু বলের ঘাতের সমান, আমরা বলের ঘাতটি বের করব। ভরবেগের পরিবর্তন হচ্ছে এটা, আমরা বের করব বলের ঘাত, তাহলে বলের ঘাত হচ্ছে এফটি। এক্ষেত্রে দেখতে পাচ্ছি এফ এর মান দেওয়া আছে আমাদের 4 আর সময় দেওয়া আছে আমাদের 1, তাহলে এটা কিন্তু আমরা পেলাম 4, তাহলে 4 কেজি মিটার পার সেকেন্ড, এটি কিন্তু হচ্ছে ভরবেগের পরিবর্তন। সুতরাং এই খ নাম্বার যে অপশন রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 31 নং প্রশ্নে বলা রয়েছে বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের হার হবে না, বলের ঘাত ভরবেগের পরিবর্তন হবে, এই হার কথাটি থাকলে হবে না, কারণ আমরা জানি যে বলের ঘাত হচ্ছে এফটি, এটি হচ্ছে ভরবেগের পরিবর্তন অর্থাৎ এমবি মাইনাস এমইউ, এটি কিন্তু ভরবেগ পরিবর্তনের হার নয়, এটি পরিবর্তন হার বললে এখানে সময় দ্বারা ভাগ দিতে হবে,
যেহেতু এখানে পরিবর্তন হার বলেছে, তাহলে এটি কিন্তু হার নয়, অর্থাৎ বলের ঘাত বস্তু ভরবেগের পরিবর্তন এর সমান, এটা এখানে হার হবে না, এজন্য এটি কিন্তু সঠিক নয়। তারপর বলের ঘাত বল ও বলের ক্রিয়াকালের গুণফল, অর্থাৎ বলের ঘাত বল ও বলের ক্রিয়াকালের গুণফল, এটি কিন্তু বলের ঘাত, এটি কিন্তু সঠিক। তারপর হচ্ছে ভরবেগের পরিবর্তন, বলের ঘাত ভরবেগের পরিবর্তন, অর্থাৎ এটা বলের ঘাত ভরবেগের পরিবর্তন, এটিও কিন্তু হচ্ছে সঠিক। সুতরাং আমরা বলতে পারি যে 2 এবং 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব খুব গুরুত্বপূর্ণ আরেকটি এমসিকিউ, এটি ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। একটি রকেট উড্ডয়নের প্রথম সেকেন্ডে এর ভরের 1/60 ভাগ গ্যাস 2400 মিটার পার সেকেন্ড বেগে নির্গমন করে, রকেটের ত্বরণ কত? এই অঙ্কটি করার সময় আমরা যেটা বের করব, ধরে নাও যে অঙ্কটি সমাধান করার জন্য ধরে নিলাম যে একটি রকেট রয়েছে, ধরে নাও যে এটা একটি রকেট, ধরো এই রকেটের ধাক্কা হচ্ছে উপরের দিকে এবং রকেটের ধাক্কা হচ্ছে উপরের দিকে এবং রকেটের ওজন কিন্তু হচ্ছে নিচের দিকে। তাহলে রকেটের ওজন যদি আমাদের mg হয়ে থাকে, রকেটের ভর যদি m হয়ে থাকে, তাহলে ওজন হচ্ছে mg এবং ধাক্কাটা কিন্তু হচ্ছে উপরের দিকে, এবং রকেটের যে ধাক্কা রয়েছে এই ধাক্কার সমান কিন্তু আমরা যে সূত্রটি জানি সেটি জানি আমরা ভরের পরিবর্তন ডিভাইড বাই ডেল এম বাই ডেল টি ইন্টু হচ্ছে ভি, এটাকে কিন্তু বলা হয় কি রকেটের ধাক্কা। তাহলে এই রকেটের ধাক্কা যেহেতু এখানে আমরা জানি, তাহলে আমরা লিখতে পারি যে রকেটের যে ধাক্কাটা রয়েছে এই ধাক্কার সমান আমরা লিখতে পারি ডেল এম বাই ডেল টি ইন্টু কিন্তু ভি, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন এখানে বলে দিয়েছে যে প্রথম সেকেন্ডে এর ভরের 1/60 ভাগ ভর, অর্থাৎ ভরের 1/60 ভাগ। এক্ষেত্রে রকেটের ভর যদি m হয়ে থাকে, তাহলে m পূরণ হচ্ছে 1/60, m এর 60 অংশ এত ভর এবং সময় হচ্ছে 1 সেকেন্ড, অর্থাৎ এই যে প্রথম সেকেন্ডে, এই জন্য হচ্ছে আমাদের 1 সেকেন্ড, অর্থাৎ এখানে হচ্ছে 1 সেকেন্ড, আর ব্যাক হচ্ছে দেওয়া রয়েছে 2400 মিটার পার সেকেন্ড, তাহলে এটা লিখতে পারবো 2400। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা এটাকে লিখতে পারবো m/60 গুণন আমরা লিখবো এখানে 2400, এখানে এটা যদি কাটি তাহলে এখানে আমরা লিখতে পারবো 4/6 = 24, অর্থাৎ এখানে থাকলো আমাদের 40। তাহলে এখানে কিন্তু আমরা এটাকে লিখতে পারি কিন্তু 40m, অর্থাৎ 40m। m কিন্তু এখানে আমাদের রকেটের ভর বোঝাচ্ছে, এটি কিন্তু আমরা পেলাম কি ধাক্কা। এখন এটা যেহেতু আমরা ধাক্কা পেয়েছি, এখন কিন্তু খুব সহজে আমরা অঙ্কটা করতে পারবো। আমরা যেহেতু ধাক্কাটা পেয়ে গেছি, তাহলে ধাক্কাটা হচ্ছে আমাদের উপরের দিকে, এই ধাক্কাটা হচ্ছে উপরের দিকে এবং রকেটের ওজন কিন্তু হচ্ছে নিচের দিকে। এই জন্য নিট বল যদি আমরা হিসাব করি, আমরা দেখো যে এখন নিট বল হিসাব করব, তাহলে আমরা যদি লিখে নিই এফ নিট, এই নিট বল সমান আমরা লিখতে পারবো এম এ, অর্থাৎ এই ধাক্কা উপরের দিকে এবং ওজন যেহেতু নিচের দিকে, এই ধাক্কা থেকে ধাক্কাটা বেশি, অবশ্যই বেশি হবে ওজনের চাইতে, ওজন চাইতে ধাক্কাটা বেশি হওয়ার জন্য এটি এ ত্বরণের উপর দিকে উঠবে, অর্থাৎ রকেটের বল যদি m হয়ে থাকে তাহলে এটি এ ত্বরণের উপর দিকে উঠবে, তাহলে নিট বল হচ্ছে F সমান m এ। এক্ষেত্রে নিট বল আমরা যেটা পেয়েছি, নিট বলকে আমরা লিখবো যে ধাক্কা মাইনাস হচ্ছে এই ধাক্কা থেকে তার ওজন বাদ দিতে হবে, ওজন হচ্ছে mg সমান কিন্তু আমরা লিখতে পারবো m এ। এখানে ধাক্কা যেটা আমরা পেয়েছি, ধাক্কা কিন্তু আমরা পেয়েছি 40m, অর্থাৎ এখানে পেয়েছি 40m। তোমরা আবার ভুল করে এটা মিটার মনে করো না, এটা কিন্তু হচ্ছে ভর, এই যে রকেটের মোট ভর। তাহলে 40m মাইনাস হচ্ছে mg সমান হচ্ছে m এ। এখন এখান থেকে একটু খেয়াল করে দেখো, যদি আমরা mটা কমন নেই তাহলে আমরা লিখতে পারবো 40 মাইনাস g, এখান থেকে লিখতে পারবো আমরা m এ। এই m যদি চলে যায় তাহলে আমরা এখান থেকে a সমান যেটা লিখতে পারবো 40 মাইনাস হচ্ছে 9.8, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো 30.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ রকেটের যে ত্বরণটা আমরা পেলাম সেটি কিন্তু পেয়েছি 30.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ঘ নাম্বার যে অপশন রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর প্রশ্ন 33 নং প্রশ্ন বলা রয়েছে এসি ঘর্ষণহীন তলে m ভরের বস্তুটি নিচে নামার সময় এর উপর তলের প্রতিক্রিয়া কত? এখানে আমাদের এই একটি বস্তু এসি বরাবর নামতেছে, m ভরের বস্তু, যদি m ভরের বস্তু যেহেতু এদিক বরাবর নামতেছে, তাহলে আমরা এটার উপর এই তলের উপর একটা লম্ব অঙ্কন করলাম। তলের উপর যদি লম্ব অঙ্কন করে থাকি, এটা যদি থিটা হয়ে থাকে, তাহলে কিন্তু এইটির ভর বা ওজন কিন্তু এদিক বরাবর কাজ করবে। ওজন কিন্তু হচ্ছে যেহেতু ভর যেহেতু m, তাহলে ওজন কিন্তু হচ্ছে mg,
তাহলে এটা যদি থিটা হয়ে থাকে, এটি কিন্তু হচ্ছে 90 মাইনাস থিটা, এবং এটা কিন্তু হচ্ছে থিটা, অর্থাৎ এটি কিন্তু থিটা হবে। আমি আবারও বলছি যে এই ত্রিভুজটির, ধরে নাও এটা একটা ত্রিভুজ, এটা যদি থিটা হয়ে থাকে তাহলে এটি কিন্তু হচ্ছে 90 মাইনাস থিটা, এটা কিন্তু 90 মাইনাস থিটা, আর এটা কিন্তু অবশ্যই আবার থিটা, কারণ এখানে এই থিটা, এটা যদি থিটা হয়ে থাকে আর এটা যদি 90 মাইনাস থিটা হয়ে থাকে, 90 মাইনাস থিটা, তাহলে এই দুইটা মিলে কিন্তু হচ্ছে আমাদের থিটা, অর্থাৎ 90 ডিগ্রি। এখানে কিন্তু আমাদের এটা থিটা হলে এটা হচ্ছে থিটা। এক্ষেত্রে এটা যেহেতু এর সাথে যেহেতু থিটা রয়েছে, এবং এটি হচ্ছে আমাদের mg cos থিটা, আর এর সাথে যেহেতু আমাদের থিটা নেই, এখানে যদি থিটা, এখানে যদি থিটা নেই, তাহলে এটা হচ্ছে আমাদের mg sin থিটা। সুতরাং আমাদের বলছে যে তলের উপর প্রতিক্রিয়া কত, প্রতিক্রিয়া কিন্তু হচ্ছে mg cos থিটা। এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 34 নম্বর প্রশ্নে বলা রয়েছে নিউটনের গতির তৃতীয় সূত্রের উদাহরণের ক্ষেত্রে ঘোড়া গাড়ি টানা এটি নিউটনের গতির তৃতীয় সূত্র, অবশ্যই এটি নিউটনের গতির তৃতীয় সূত্র। তারপর হচ্ছে বন্দুকের গুলি ছোড়া, এটিও নিউটনের গতির তৃতীয় সূত্রের উদাহরণ। তারপর মহাশূন্য গতিশীল মহাকাশযান, এটিও হচ্ছে তৃতীয় সূত্রের উদাহরণ। সুতরাং ক, খ, গ, অর্থাৎ 1, 2, 3 এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর হচ্ছে প্রশ্ন 35 নম্বর প্রশ্নে বলা রয়েছে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, নিচের কোনটি সত্য? একটি গাড়ি যদি 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলে, তাহলে গাড়ির উপর কোনো ঘর্ষণ বল ক্রিয়া করছে না, কারণ যদি ঘর্ষণ বল ক্রিয়া করতো তাহলে গাড়িটির বেগ কিন্তু সমবেগ থাকতো না, সেক্ষেত্রে সমমন্দন হয়ে যেত। এই জন্য একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড সমবেগে যদি চলে, তাহলে কোনটি সঠিক? গাড়িটির উপর কোনো বলই ক্রিয়া করছে না, এটি সঠিক নয়, কারণ গাড়িটির উপর কোনো বল যদি ক্রিয়া না করে, অবশ্যই এই গাড়িটি যেহেতু সমবেগে চলছে, অবশ্যই পূর্বে কোনো একটি বল প্রযুক্ত হয়েছিল, পরে আর বল প্রযুক্ত হয়নি, এই জন্য সে সমবেগে চলছিল, এই জন্য এটি সঠিক নয়। তারপর গাড়ি দ্বারা প্রযুক্ত ঘর্ষণ বলের মান সমান, অর্থাৎ এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ ঘর্ষণ বলের মান আর প্রযুক্ত বলের মান যদি সমান হয় তখনই সেটি একমাত্র সমবেগে চলে। ধরো একটি কাঠের ব্লক, এখানে তুমি এদিক বরাবর ধাক্কা দিচ্ছ এফ, আর ঘর্ষণ বল কাজ করতেছে এদিক বরাবর, এক্ষেত্রে যদি এফ এবং এফ দুটি সমান হয়, তাহলে ঘর্ষণ বল এবং প্রযুক্ত বল সমান হলে বস্তুটি সমবেগে চলতে থাকবে। এজন্য এই গাড়ি দ্বারা প্রযুক্ত ঘর্ষণ বল বলের সমান হবে, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবার মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।